ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আজকে আমি প্রত্যেকের জন্য একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটা হলো ইনডাইজেশন এবং অ্যাসিডিটি, যেটা আমাদের খুবই বড় সমস্যা। আর এই সমস্যাটার মূলের প্রধান কারণ আমরা নিজেরাই। তো আজকে আমি এখানে সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের অ্যাসিডিটি কেন হয়, কী কারণে এত কমন সমস্যা এই অ্যাসিডিটি এবং ইনডাইজেশন, তার পেছনের আসল রহস্যটা কী। আর যদি আমাদের কোনোভাবে অ্যাসিডিটি হয়, তাহলে আমরা যে মেডিসিনগুলো সচরাচর খাই সেই মেডিসিনগুলোর কার্যপদ্ধতি কী, বা যদি আমার একটু অ্যাসিডিটি কম হয় বা স্ট্রং অ্যাসিডিটি হয় তাহলেই বা কোনটা আমরা ব্যবহার করব, বা আমাদের এই যে অ্যাসিড সেই অ্যাসিডটার গুরুত্বই বা কী আমার ডাইজেশনে, সে নিয়ে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো করে মন দিয়ে দেখবেন এবং শুনবেন, আশা করি সবার জন্যই ভালো হবে। আমি এটুকুই বলবো, আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই সেই প্রোটিন জাতীয় খাবারের জন্যই কিন্তু আমাদের এই অ্যাসিডটা দরকার। এবং সেই অ্যাসিডটা প্রধানত এই যে স্টমাকটা দেখতে পাচ্ছেন, এই স্টমাকের এর মধ্যে একটা দেখুন সেল আছে, সেই সেলটা আলটিমেটলি কী করে, এই সেল সিক্রিয়েট করে। এই সেলটা খুব জরুরি, কারণ আমরা যে প্রোটিন খাই সেই প্রোটিনটা আসলে দেখতে এইরকম একটা কয়েলড পার্ট। যারা বায়োলজির স্টুডেন্ট তারা সবাই জানে যে প্রোটিন আসলে একটা পুঁথির মতো গঠন, এবং সেই পুঁথিগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমাদের মেন টার্গেট থেকে পুঁথিগুলোকে রিলিজ করা, পুঁথিগুলোকে যদি বের করতে পারি, বা ওই বিটসগুলোকে যদি বের করতে পারি, বা ওই অ্যামাইনো অ্যাসিডগুলোকে যদি বের করতে পারি, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু আমাদের ব্লাডে পৌঁছাবে এবং আমাদের বডি তখন সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিজেদের মতন ইউজ করবে। তার মানে এখানে এই যে গঠনটা দেখা যাচ্ছে, আসলে এই গঠনটা প্রোটিনের গঠন। এবং এটাকে যদি আমি ইমাজিন করি, তাহলে এই প্রত্যেকটা লাইনের মধ্যে প্রচুর পরিমাণে বিটস লাইক স্ট্রাকচার আছে, যেগুলোকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলে থাকি। তো আমাদের মেন টার্গেট বা অবজেক্টিভটা থাকে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রিলিজ করা। মানে এখানে দেখুন এই যে গোল গোল করা আছে, আসলে এইগুলোই অ্যামাইনো অ্যাসিড। এই চেনের মধ্যে যতগুলো এরকম ডট ডট আছে, সেই ডটেড বা বিটস লাইক স্ট্রাকচারটাকে কমপ্লিট বের করার নাম হচ্ছে কমপ্লিট ডাইজেশন অফ প্রোটিন। তো এই যে কয়েল স্ট্রাকচার, এই কয়েল স্ট্রাকচারটাকে প্রথমে না আনকয়েল করাটা খুব জরুরি। আদারওয়াইজ কী হয়, এই যে মাঝখানে দেখুন বন্ডগুলো আছে, যে বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে আলটিমেটলি যুক্ত হয়ে একটা বড় গঠন তৈরি করেছে, যাকে আমরা প্রোটিন বলি। এই বন্ডটাকে ব্রেক করা খুব জরুরি। আর এই বন্ডকে ব্রেক করার আগে যেটা দরকার পড়ে, এই কয়েলটাকে আনকয়েল করতে হয়। তো এই সেল খুব জরুরি। অর্থাৎ এই সেল যখনই চলে আসে, সঙ্গে সঙ্গে প্রোটিনের এই ফোল্ডিং যে স্ট্রাকচারটা, এটা আনফোল্ড হয়ে যায়। আর আনফোল্ড হয়ে গেলে তখন কি হয়, আমাদের স্টমাকের মধ্যে যে এনজাইমটা স্পেশালি কাজ করে তার নাম পেপসিন। ওই পেপসিন কী করে, বন্ডগুলোকে ব্রেক করে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড বের করে। কিন্তু স্টমাকের মধ্যে কমপ্লিট সমস্ত রকম মানে যতগুলো পেপটাইড বন্ড আছে সব বন্ড কিন্তু ভাঙে না, কিছু কিছু বন্ড হয়তো মানে থেকে যায়, তার কারণ আমি পরে ডিসকাস করব। কিন্তু আপাতত জেনে রাখুন, কমপ্লিট অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখান থেকে রিলিজ করে না, কিন্তু অবশ্যই অনেক অ্যামাইনো অ্যাসিড রিলিজ করে। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এটাই হচ্ছে ডাইজেশন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের যেটা স্টমাকের উদ্দেশ্য থাকে যে এই যে কয়েল স্ট্রাকচারটাকে আনকয়েল করা, এবং এই আনকয়েল স্ট্রাকচার থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বের করা। এইটা যার বডির মধ্যে সম্পন্ন হবে সঠিকভাবে, তার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমরা জানি এই প্রোটিনটাকে ডাইজেস্ট করার সময় অনেক সময় কি হয়, বেশি বেশি করে এই সেল বেরিয়ে আসে। অর্থাৎ যতটুকু এই সেল দরকার তার থেকে যদি অতিরিক্ত চলে আসে, তখনই আমরা তাকে অ্যাসিডিটি বলি। আর যদি কোনোভাবে বেশি এই সেল বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু ওখানে যে এনজাইম বা উৎসেচক, এই যে ফোল্ড স্ট্রাকচারটাকে প্রথমে আনফোল্ড হলো এবং আনফোল্ড স্ট্রাকচারটাকে যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে বের করে দেবে, সেটা কিন্তু আর বের করতে পারে না। অর্থাৎ প্রোটিনের ডাইজেশনটা হয় না, এটাকে ইনডাইজেশন বলে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই সেলটা যতটুকু দরকার ততটুকুই বেরোতে হবে, তার থেকে বেশি বেরিয়ে গেলেই সেটাই হচ্ছে অ্যাসিডিটি। এবং এর পেছনে অনেক কারণ থাকে। এবারে আমি কয়েকটা কথা বলে দিই যে তার পেছনে কারণগুলো কী। আমি এখানে কয়েকটা কথা লিখেছি। একটা হচ্ছে সেফালিক ফেজ, একটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, একটা ইন্টেস্টিনাল ফেজ, একটা ইন্টারডাইজেস্টিভ ফেজ। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা যে খাবারটা নিয়ে বেশি ভাববো, সেই খাবার কি করবে, মানে সেই শুধু ভাবনাটাই আমাদের এই স্টমাক থেকে এই সেল বের করতে সাহায্য করে, বা এই যে টোটাল ডাইজেস্টিভ গ্ল্যান্ড স্টমাক আছে এখান থেকে ডাইজেস্টিভ জুস বের করতেও সাহায্য করে। অর্থাৎ আমরা কোনো খাবারের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, ভালো লাগা না থাকে, আমি যদি খাবারটাকে বেশি থিঙ্কিং না করে খাই,
টিভি দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে খাচ্ছি, তখনই কিন্তু আলটিমেটলি এই সেফালিক ফেজের যে আলটিমেটলি সে যে সাপ্লাইটা দেবে ডাইজেস্টিভ জুসের, সেই সাপ্লাইটা কিন্তু আপনি পাবেন না। সেফালিক ফেজের কিন্তু সাপ্লাই 25 থেকে 30% থাকে, মানে আপনার এই প্রোটিনটাকে ডাইজেস্ট করার জন্য যে ডাইজেস্টিভ জুস লাগে সেই ডাইজেস্টিভ জুসের কিন্তু 25 থেকে 30% সেফালিক ফেজ আপনাকে প্রোভাইড করে। আপনি যখনই মোবাইল দেখবেন, টিভি দেখবেন বা খাবার নিয়ে ভাববেন না, অন্যমনস্কভাবে খাবেন, তখনই কিন্তু আপনার এই সেফালিক ফেজের কাজ যে আলটিমেটলি ফাংশন সেইটা না পাবেন না, যার ফলে কিন্তু ইনডাইজেশন হবে। তাই সেক্ষেত্রে আমরা কি করব, খাবার খাওয়ার সময় আমাদের যেটা টার্গেট হবে যে আমরা কিন্তু ভালোবেসে মন দিয়ে খাবার খাবো। এবারে সমস্যাটা যেটা হয় যে সেফালিক ফেজটা যদি কেউ সঠিকভাবে কমপ্লিট করে, তারপরে এই খাবারটা কিন্তু এরপরে স্টমাকে আসে, আর স্টমাকে যখনই আসে এটাকে গ্যাস্ট্রিক ফেজ বলে। খাবারটা যখনই স্টমাকে আসে সঙ্গে সঙ্গে কিন্তু এই সিগন্যালিংটা অন হয়ে যায়, অর্থাৎ আমি এখানে দেখিয়েছি একটা সিগন্যাল, এটা একটা সিগন্যালিং পাথ, যারা বায়োলজি স্টুডেন্ট তারা ভালো জানে। তো এই সিগন্যালিং পাথ অন হয়ে এই সেল বেরোয় এবং এখানে কিন্তু খাবার আসে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার এখানেই আসে। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারলাম, প্রোটিন জাতীয় খাবার যখনই আমার স্টমাকের মধ্যে চলে আসবে, খাবার আমি সেই খাবারটাকে ভাবি বা নাই ভাবি, অটোমেটিক্যালি অ্যাক্সিসটা কাজ করে এবং এই সেল কিন্তু বেরোবে। এবং এই সেল যদি পরিমিত বা নিয়ন্ত্রিত মাত্রায় বেরোয়, তাহলে আপনার প্রপার ডাইজেশন হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু পরিমিত মাত্রায় যদি এই সেল না বেরোয়, তাহলে কিন্তু চিন্তার অনেকই কারণ আছে। তাই গ্যাস্ট্রিক ফেজ হচ্ছে এমন একটা ফেজ, যে ফেজে খাবারটাকে আমি বেশি খাবো না, লিমিটে খাবো। লিমিটে যদি খাই তাহলে সেই লিমিটেড এই সেল সিক্রেশন হবে, এবং এই সেল সিক্রেশন হলে আপনার অ্যাসিডিটিটা চান্স কম আছে এবং আলটিমেটলি আপনার প্রপার প্রোটিনের ডাইজেশন হবে। এরপরে কি হয়, এই খাবারগুলো যখন স্টমাক থেকে, এই যে আপনারা দেখছেন স্টমাক, এই স্টমাক থেকে যখন এইটাকে বলে স্মল ইন্টেস্টিন, তো স্মল ইন্টেস্টিনে পৌঁছায়, তখন স্মল ইন্টেস্টিন কী করে, এখান থেকে সিগন্যাল দেয় স্টমাককে এবং বলে যে অতিরিক্ত এই সেল বা ডাইজেস্টিভ জুস সিক্রেশন কম করতে। কেন কেন বলে, কারণ যেহেতু এখান থেকে খাবারগুলো এখানে চলে আসছে, তাই স্টমাকের মধ্যে আর কাজের দরকার নেই। তো এইভাবে আলটিমেটলি আমাদের ডাইজেশন হয়। এরপরে ইন্টার ডাইজেস্টিভ ফেজ, অর্থাৎ আমরা প্রত্যেকেই খাবারের মাঝখানে একটা করে গ্যাপ রাখি। সাপোজ ধরুন ব্রেকফাস্ট করছেন, তারপর লাঞ্চ করছেন, ওই মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপের মধ্যে কিন্তু এই জুস বেরোতে থাকে। তাহলে আপনারা যদি এই গ্যাপিংটাকে অনেক বড় করেন, তাহলে কী হবে, অতিরিক্ত পরিমাণে এই সেল বেরোতেই থাকবে। কিন্তু সেখানে কোনো খাবার যদি না থাকে, তাহলে আপনার স্টমাকের উপরেই কিন্তু সে কাজ করবে এবং স্টমাকের ক্ষতি করবে। অর্থাৎ আমাদের খাবারের যে গ্যাপিংটা, আপনি কম খান কিন্তু গ্যাপিংটা ছোট ছোট রাখুন। গ্যাপিং যদি বড় করেন, তাহলে কিন্তু আপনার নিজের ডাইজেস্টিভ অর্গানই ক্ষতিগ্রস্ত হবে। আমার যেটা টার্গেট, যেটা এখানে বলার, যে যদি কোনোভাবে এই সেল যদি বেশি বেশি সিক্রেশন হয়, তাহলে আমি কিভাবে ম্যানেজ করব। তা আলটিমেটলি আমরা যে ওষুধটা খাই তার নাম হচ্ছে র্যান্টিডিন। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, এটা একটা সেল সিগন্যালিং সেট আপ, অর্থাৎ এটা সেলের মধ্যে আগে থেকে নির্ধারণ করা আছে। এটা রিসেপ্টর বলা হয়, যারা বায়োলজি স্টুডেন্ট তারা জানে। তো এই রিসেপ্টরের সঙ্গে এটা কি বলা হয়, এটাকে অ্যাসিটাইল কোলিন বলা হয়। অ্যাসিটাইল কোলিন যদি এখানে সে বাইন্ড করে, এবং এটাকে H2 রিসেপ্টর বলা হয়। ওকে, অর্থাৎ এটা হচ্ছে হিস্টামিনের রিসেপ্টর, সরি, নট অনলি অ্যাসিটাইল কোলিন, এটা হচ্ছে হিস্টামিনের রিসেপ্টর। অর্থাৎ হিস্টামিন যখন এখানে বাইন্ড করে, সঙ্গে সঙ্গে কী হয়, এই হিস্টামিন আলটিমেটলি এই সিগন্যালটা অন করে দেয়। ওকে, এই সিগন্যালটা অন করে দিলে যেটা হয়, এই সেল সিক্রেশন হতে শুরু করে দেয়। র্যান্টিডিন কী করে, এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে এর স্ট্রাকচারাল চেঞ্জ করে দেয়। এর স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেলে কী হয়, এই হিস্টামিন আর এখানে বাইন্ড করতে পারে না। আর হিস্টামিন যখনই এখানে বাইন্ড করতে পারে না, সঙ্গে সঙ্গে কী হয়, এই সিগন্যালটা অফ হয়। অর্থাৎ আর এই সেল, অতিরিক্ত পরিমাণে এই সেল কিন্তু বেরোবে না। আপনি বলতেই পারেন যে এই সেল তো পার্মানেন্টলি বেরোবে না, কিন্তু না, এইটাকে ব্লক করে দিলেই যে পার্মানেন্টলি বেরোবে তা নয়, কারণ এইদিকে আরও আদার্স সিগন্যালিং সিস্টেম আছে, সেটা আমি দেখাইনি, যেটা থ্রু দিয়ে কিন্তু এটা রান করবে। অর্থাৎ আমি একটা দিক অফ করেছি, বাকি দিক অন আছে, তো আপনি এই সেলটা পাবেন কিন্তু কম পাবেন। ক্লিয়ার? কিন্তু আপনি যদি প্যান্ডি বা ওমেপ্রাজল টাইপের ওষুধ খান, এইটা হচ্ছে মেন প্রোটন পাম্প, অর্থাৎ এইখানেই ডাইরেক্ট কাজ করে এই প্রোটন পাম্পটাকে অফ করে দেয়। যার ফলে কি হয়, ওমেপ্রাজল বা প্যান্ডি আপনি যদি খান, তাহলে আপনার H+ আর বেরোবেই না, মানে পার্মানেন্টলি কিছুক্ষণের জন্য সেটা বন্ধ করে দেবে ওষুধটা যতক্ষণ কাজ করবে। তাই যারা অ্যাসিডের, মানে যাদের হয়তো গ্যাস্ট্রিক আলসার আছে বা পেপটিক আলসার আছে, তাদের জন্য কিন্তু এই প্যান্ডি বা ওমেপ্রাজল ঠিকঠাক। কিন্তু আমাদের যারা নর্মালি হয়তো ভাত খেয়ে অ্যাসিডিটি হয়ে গেল, তাদের জন্য কিন্তু ওষুধটা পারফেক্ট নয়। তাদের ক্ষেত্রে কিন্তু এই সেলটা দরকার, কারণ ভাত খেয়েছি তো আমার প্রোটিনটা তো এসছে, আর প্রোটিনটাকে তো ডাইজেস্ট করতে গেলে এই সেল লাগবে।
তো পার্মানেন্টলি তো এই সেলটা বন্ধ করে দিলে হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা যদি এই র্যান্টিডিন খাই তাহলে র্যান্টিডিন মানে কি একটা সিগন্যালিং পাথওয়ে অফ করে দেবে, কিন্তু আদার্সগুলো সিগন্যালিংগুলো কাজ করবে। তাই অতিরিক্ত পরিমাণ যে এই সেলটা বেরোচ্ছে সেটা থেকে আমরা রক্ষা পাবো। তাই এই পুরো ভিডিওটা দিয়ে এটাই বোঝাতে চাইলাম যে আমরা যদি কতগুলো জায়গা ঠিক রাখি, খাবার সময় ভালোবেসে খাবার খাবো এবং দুটো খাবারের মাঝখানের গ্যাপটা বড় রাখবো না, এবং তার পাশাপাশি আমরা যে খাবারগুলো এই সেল সিক্রেশনটাকে প্রমোটস করে সেগুলোকে ইগনোর করব। আর তার পাশাপাশি যদি কোনোভাবে অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই প্যানডি বা ওমেপ্রাজল না খেয়ে যতটা পারবো, যেগুলো আদার্স সিগন্যালিং পাথওয়ে দিয়ে কাজ করে, কয়েকটা সিগন্যালিং পাথওয়েকে অফ করে সেই ধরনের মেডিসিন খাওয়ার চেষ্টা করব। তো এটাই আমি সবাইকে অ্যাডভাইস দিতে চাইছি যে আমরা যখন খাবার খাবো সেই টাইমে যেন ফোন, মোবাইল বা টিভি দেখতে দেখতে খাবার না খাবো, ঠিক আছে? যেমনকি বাচ্চাকে খাওয়ানোর সময় কিন্তু বাচ্চাটাকে খাবার দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হবে, তাহলে কিন্তু প্রপার ডাইজেশন হবে। আপনি যদি খাবারটা না দেখিয়ে দেখিয়ে খান তাহলে সেফালিক ফেজটা আপনাকে কিন্তু আপনার ডাইজেস্টিভ জুসটা দেবে না, কারণ এর একটা অবশ্যই ফাংশনিং আছে। এ কিন্তু আপনাকে প্রোভাইড করে ডাইজেস্টিভ জুস, যেটা আপনার ডাইজেশনে হেল্প করবে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি এটুকু শিওর প্রত্যেকের এটা ভালো লাগবে এবং এটা বেনিফিটেড হবে। আমি ইন ফিউচার এটা নিয়ে আরও পরে ডিটেলসে বলবো। ওকে।